আমি আবার পড়াচ্ছি। যদি শেপ ফিমার ভেঙে যায় তাহলে অ্যাডাল্টের ক্ষেত্রে চিকিৎসা হলো অপারেশন কিভাবে করব? আমরা ওপেন ডিডাকশন করব। ওপেন ডিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ প্লেট। দেখুন অথবা আমরা প্লেট স্ক্রু না দিয়ে কি দিতে পারি? ওপেন ডিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ, এই যে ছবিটা দেখুন, যদি ছবিটি স্পষ্ট না, ইন্ট্রামেডুলারি ইন্টারলকিং নেইল। এখন ইন্ট্রামেডুলারি মানে হলো মেডুলার ভিতরে নেইল দেওয়া হয়েছে। ইন্টারলকিং কেন বললাম? দেখুন নেইলটাকে বোনসের সাথে স্ক্রু দ্বারা ফিক্সড করে দেওয়া হয়েছে, লক করে দেওয়া হয়েছে, যাতে নেইলটা আর মুভ করতে না পারে। এটা একটা অপশন। যদি আমরা স্ক্রুগুলো না দিয়ে শুধু নেইল দিয়ে দিতাম, সেটাও একটা অপশন। সেটা আর এক ধরনের নেইল পাওয়া যায়। সেটার নাম হলো শুধু ইন্ট্রামেডুলারি নেইল, আইএম নেইল বলি আমরা। তাহলে আবার একটু মনোযোগ দিয়ে শোনেন। অ্যাডাল্টের ক্ষেত্রে শেপ ফিমার ফ্র্যাকচারে আমরা অপারেশন করব। কি করব? অপারেশন করব। অপারেশনের নাম কি? ওপেন ডিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ প্লেট স্ক্রু অর ইন্ট্রামেডুলারি ইন্টারলকিং নেইল অর শুধু ইন্ট্রামেডুলারি নেইল, যেটাকে বলি আমরা আইএম নেইল। আরও অনেক ডিভাইস আছে, সেগুলো আপনাদের নট নেসেসারি, প্রয়োজন নেই। আবারও আমি বলছি, অ্যাডাল্টে শেপ ফিমার ভেঙে গেলে আমরা অপারেশন করব। তাহলে অ্যাডাল্টের ক্ষেত্রে ফ্র্যাকচার শেপ ফিমারের স্পেসিফিক ট্রিটমেন্ট হলো সার্জারি। কি সার্জারি করব আমরা? দেখুন ফিমারটা যখন ভেঙে যায়, এখানে দেখতেই পাচ্ছেন, এই যে আমি আরেকটা ছবিটা আবার দেখাচ্ছি, দেখেন এটা ওভারল্যাপিং হয়ে গেছে। তাহলে এটাকে অপারেশন করে ফার্স্টে রিডাকশন করতে হবে, মানে কেটে এটাকে ধরে তারপরে ডিডাকশন করবে। এটা না বলে ওপেন ডিডাকশন। তারপরে এটাকে আমরা ফিক্সড করে দেবো যাতে সরতে না পারে। আমরা কী দ্বারা ফিক্সড করতে পারি? ওপেন ডিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ প্লেট স্ক্রু। এই যে ছবিটা দেখুন, প্লেট স্ক্রু। অথবা কী দ্বারা করতে পারি? ইন্ট্রামেডুলারি ইন্টারলকিং নেইল। দেখুন মেডুলার ভিতরে নেইল দিয়েছি, তারপর লক করে দিয়েছি। এটার নাম হলো ইন্ট্রামেডুলারি ইন্টারলকিং নেইল। অথবা শুধু লক না করে দিয়ে, স্ক্রু না দিয়ে শুধু নেইল দিতে পারি, সেটার নাম হলো ইন্ট্রামেডুলারি নেইল। আপনারা এই তিনটা জিনিস মনে রাখলে হবে। তাহলে ওপেন ডিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ প্লেট স্ক্রু অথবা ইন্ট্রামেডুলারি ইন্টারলকিং নেইল অথবা শুধু ইন্ট্রামেডুলারি নেইল। এটা গেল অ্যাডাল্টের ফ্র্যাকচার শেপ অফ ফিমারের ট্রিটমেন্ট। আমি ফ্র্যাকচার শেপ অফ ফিমার, যেহেতু লেকচারটা একটু ইন্টারাপ্টেড হয়েছে, আবার প্রথম থেকে একটু শুরু করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। ফ্র্যাকচার শেপ অফ ফিমার বলছি যে, ফ্র্যাকচার শেপ অফ ফিমারের পেশেন্ট ব্লিডিং হতে পারে, ইন্টারনাল হ্যামোরেজ আপ টু 1.5 লিটার, অনেকের ক্ষেত্রে আপ টু 2 লিটার। এই জন্য পেশেন্ট শকে থাকতে পারে। আমি এর সাথে আপনাদেরকে বলছি আরেকটা ফ্র্যাকচারের ক্ষেত্রেও পেশেন্ট শকে যেতে পারে, সেটা হচ্ছে ফ্র্যাকচার পেলভিস। সেই ক্ষেত্রে আপ টু 3 লিটার পর্যন্ত ব্লাড লস হতে পারে, 3 লিটার পর্যন্ত ব্লাড লস হতে পারে। এই দুটো ফ্র্যাকচার পেশেন্ট শকে যেতে পারে। তাহলে দেখুন, একজন ফ্র্যাকচার শেপ অফ ফিমারের পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার কী পাবেন? এই তো পেইন পাবেন, সুইলিং পাবেন, টেন্ডার পাবেন, ডিফর্মিটি পাবেন, আনএবল টু ওয়াক, ফিমার ভেঙে গেলে সে হাঁটতে পারবে না। এবং দেখুন এই ফিমারটা ভেঙে গেলে ওভারল্যাপিং হয়ে যাবে, মানে কি শর্টেনিং অফ দ্য লিম্ব, পাটা শর্ট হয়ে যাবে এবং পাটা তখন আর ব্যালেন্স থাকবে না, এটা এইভাবে পড়ে যাবে। এটাকে বলে এক্সটার্নাল রোটেশন থাকবে। তাহলে ক্লিনিক্যাল ফিচার কী পাবো আমরা? পেইন পাবো, সুইলিং পাবো, টেন্ডার পাবো, ডিফর্মিটি পাবো, আনএবল টু ওয়াক, শর্টেনিং অফ দ্য লিম্ব এবং এক্সটার্নাল রোটেশন। সাথে আপনাকে বলতে হবে পেশেন্ট মে প্রেজেন্টস উইথ ফিচার অফ শক। সাথে আপনাকে বলতে হবে পেশেন্ট মে প্রেজেন্টস উইথ ফিচার অফ শক।
শেপ ফিমার ভাঙা রোগী শকের ফিচার নিয়ে আসতে পারে। তাহলে এটা গেল আপনার ক্লিনিক্যাল ফিচার। এবার আসে আমরা ইনভেস্টিগেশন। কি ইনভেস্টিগেশন করব? সিম্পল একটা এক্স রে করব। এক্স রে যেই সাইডের পা ভেঙে গেছে, এক্স রে রাইট আর লেফট থাই বোথ ভিউ, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল ভিউ। আপনাদের আগেই বলছি কোন ভিউতে কি দেখা হয়, আগের লেকচারগুলোতে আছে। তাহলে আপনাকে ডায়াগনোসিস কমপ্লিট হয়ে গেল। এখন আপনাকে চিকিৎসা, আমি বলছি শেপ ফিমার ফ্র্যাকচারের পেশেন্টের চিকিৎসা শুরুতে আপনাকে বলতে হবে ম্যানেজমেন্ট অফ শক ইফ প্রেজেন্ট। যদি শক থাকে তাহলে আপনাকে প্রথমেই শকের ম্যানেজমেন্ট করতে হবে। শকের ম্যানেজমেন্ট কি করবেন দেখুন। শকের ম্যানেজমেন্ট হলো আইভি ফ্লুইড, ব্লাড গ্রুপিং অ্যান্ড ক্রস মেশিং, ব্লাড ট্রান্সফিউশন ইফ নিডেড। জাস্ট এই তিনটে শব্দই আপনারা বললে এনাফ। তাহলে আবার বলছি, ফার্স্টে ম্যানেজমেন্টের প্রথম অংশে শেপ ফিমারে আসবে ম্যানেজমেন্ট অফ শক ইফ প্রেজেন্ট। এখন শকের ম্যানেজমেন্ট কি? আইভি ফ্লুইড, ব্লাড গ্রুপিং অ্যান্ড ক্রস মেশিং, ব্লাড ট্রান্সফিউশন ইফ নিডেড। এরপরে আসি আমরা স্পেসিফিক ম্যানেজমেন্ট। স্পেসিফিক চিকিৎসা কি? ওপেন রিডাকশন অ্যাডাল্টের ক্ষেত্রে আমি বলছি যে শেপ ফিমার ফ্র্যাকচারের অ্যাডাল্টের স্পেসিফিক ট্রিটমেন্ট হলো অপারেশন। সহজ কথা, ফ্র্যাকচার শেপ ফিমার ইন কেস অফ অ্যাডাল্ট, স্পেসিফিক ট্রিটমেন্ট হলো অ্যাডাল্টের ক্ষেত্রে অপারেশন। তাহলে অপারেশন করে কী করি? ধরেন শেপটা ভেঙে এইভাবে হয়ে গেছে, এটাকে আমরা কেটে, আমাদের ইনস্ট্রুমেন্ট আছে ওটাকে ধরে আমরা এটাকে রিডাকশন করব। তাহলে যেহেতু কেটে ওপেন করে রিডাকশন করছি, এটার নাম হলো ওপেন রিডাকশন। এটার নাম হলো কি? ওপেন রিডাকশন। তারপর এটা যাতে সরতে না পারে আমরা বিভিন্ন ডিভাইস দ্বারা এটাকে ফিক্সড করে দিই, এবং এই ডিভাইসটা আমাদের বোনসের উপরে থাকে এবং শরীরের ভিতরে থাকে, এই জন্য এটাকে বলে ইন্টারনাল ফিক্সেশন। তাহলে অপারেশনটার সহজ নাম হলো ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন। তাহলে ইন কেস অফ অ্যাডাল্ট শেপ ফিমার ফ্র্যাকচারের চিকিৎসা হলো অপারেশন। অপারেশনের নাম কি? ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন। এখন আমি দেখাবো আপনাদের যে এই ইন্টারনাল ফিক্সেশন আমরা কী কী জিনিস দ্বারা করতে পারি। দেখুন, এটা শেপ ফিমার ফ্র্যাকচারের ছবি। তাহলে এটাকে আমরা ওপেন করে যন্ত্র দিয়ে ধরে প্রথমে রিডাকশন করব, করার পরে আমরা ইন্টারনাল ফিক্সেশন করব। কী দ্বারা ফিক্সেশন করব সেটা আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, এই ক্ষেত্রে প্লেট স্ক্রু লাগানো হয়েছে। তাহলে আমরা বলতে পারি ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ প্লেট অ্যান্ড স্ক্রু। এছাড়া আমরা আর কি লাগাইতে পারি? দেখুন এখানে, দেখুন এই ছবিটা অস্পষ্ট, আমি আগেও বলছি। দেখুন, এটা মেডুলারি ক্যাভিটির ভিতরে একটা নেল দেওয়া হয়েছে, এবং নেলটা দেখুন উপরের দিকে দেখা যাচ্ছে স্ক্রু দ্বারা বোনসের সাথে ফিক্সড করে দেওয়া হয়েছে যাতে এটা রোটেট করতে না পারে। এই নেলটার নাম হলো ইন্ট্রামেডুলারি নেল, এবং যেহেতু এটা বোনসের সাথে লক করে দেওয়া হয়েছে এই জন্য এটাকে বলে ইন্টারলকিং নেল। তাহলে পুরো শব্দটা হবে ইন্ট্রামেডুলারি ইন্টারলকিং নেল। ইন্ট্রা মানে ভিতরে, মেডুলার ভিতরে নেলটা, আর ইন্টার মানে বোনস এবং নেলের মধ্যে স্ক্রু দ্বারা ফিক্সড করে দেওয়া হয়েছে, এটা হলো ইন্টারলকিং। তাহলে শব্দটা মনে রাখবেন, ইন্ট্রামেডুলারি ইন্টারলকিং নেল। তাহলে আমরা শেপ ফিমারের অপারেশনে কী দ্বারা ফিক্সড করতে পারি? প্লেট স্ক্রু দ্বারা ফিক্সড করতে পারি, ইন্ট্রামেডুলারি ইন্টারলকিং নেল দ্বারা ফিক্সড করতে পারি। এখন যদি আমি স্ক্রুটা না দিতাম, শুধু নেল দিতাম, তখন এটার নাম হতো ইন্ট্রামেডুলারি নেল। সেটাও আমরা ইউজ করতে পারি, সেটা আলাদা নেল আছে। তাহলে তিনটা ডিভাইসের নাম আমি আপনাদেরকে বললাম বা দেখালাম। তাহলে আমি যদি অ্যাডাল্টের ক্ষেত্রে স্পেসিফিক ট্রিটমেন্ট বলি, ফ্র্যাকচার শেপ অফ ফিমার চিকিৎসা হলো অপারেশন। অপারেশনের নাম কি? ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ প্লেট স্ক্রু অথবা ইন্ট্রামেডুলারি ইন্টারলকিং নেল অথবা শুধু ইন্ট্রামেডুলারি নেল।
যেটাকে আমরা বলি আইএম নেট। তাহলে আমার মনে হয় এইটুকু সবার ক্ষেত্রে ক্লিয়ার যে তাহলে শেপ ফিমার ফ্র্যাকচারের পেশেন্ট আপনার কাছে আসলে প্রথমে আপনার চিকিৎসা হবে ম্যানেজমেন্ট অফ শক ইফ প্রেজেন্ট। যদি শক নিয়ে আসে তাহলে শকের ম্যানেজমেন্ট। শকের ম্যানেজমেন্ট কি? আইভি ফ্লুইড, ব্লাড গ্রুপিং অ্যান্ড ক্রস ম্যাচিং, ব্লাড ট্রান্সফিউশন ইফ নিডেড। শকের ম্যানেজমেন্ট হয়ে গেলে আমরা স্পেসিফিক ট্রিটমেন্ট দিব। অ্যাডাল্টের ক্ষেত্রে অপারেশন শেষ। কি অপারেশন? ওপেন ডিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ প্লেট স্ক্রু অথবা ইন্ট্রামেডুলারি ইন্টারলকিং নেইল অথবা শুধু ইন্ট্রামেডুলারি নেইল। এই তিনটা শব্দ আপনারা বললে হবে। এবার আসি আমরা ইন কেস অফ চিলড্রেন, খুবই গুরুত্বপূর্ণ, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন। বাচ্চাদের শেপ ফিমার ফ্র্যাকচারে আমরা কি চিকিৎসা করব? ক্লিনিক্যাল ফিচার সেম। শকের বাচ্চারাও শক নিয়ে আসতে পারে, শক থাকলে তো শকের ম্যানেজমেন্ট করবেন, সেটাও সেম। শুধু বাচ্চাদের শেপ ফিমার ফ্র্যাকচার নিয়ে আসলে আমরা অপারেশন করব না, আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দেব। আমরা কি ট্রিটমেন্ট দেব? নন অপারেটিভ ট্রিটমেন্ট অথবা কনজারভেটিভ ট্রিটমেন্ট। তাহলে দেখুন, বাচ্চাদের যদি শেপ ফিমার আছে ক্লিনিক্যাল ফিচার সেম হবে। ম্যানেজমেন্টের প্রথম অংশে আপনারা শকের ম্যানেজমেন্ট বলবেন। তারপরে অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা বলছিলাম অপারেশন, কিন্তু বাচ্চাদের বলবো আমরা অপারেশন করব না, আমরা কি করব? আমরা নন অপারেটিভ ট্রিটমেন্ট অথবা কনজারভেটিভ চিকিৎসা দেব। খুব ভালোভাবে আপনারা মনে রাখুন, একটা বাচ্চার ফিমারের শেপ ভেঙে গেছে, দেখুন এটা যদি এইভাবে ওভারল্যাপিং হয়ে যায় তাহলে কিন্তু তার বাচ্চার পা অনেক ছোট হয়ে যাবে। তা বাচ্চার পা যদি অনেক ছোট হয়ে যায় সেটাকে আপনি কারেকশন না করে কিন্তু প্লাস্টার দিতে পারবেন না। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ সর্বোচ্চ হলো আপ টু 2 সেন্টিমিটার মতো শর্টেনিং অ্যাকসেপ্টেবল, যেটা পরবর্তীতে কারেকশন হয়ে যায়। এর বেশি শর্ট থাকলে সেটা কিন্তু কারেকশন হবে না। এই জন্য ফিমারের শেপ ভাঙলে বাচ্চাদের ক্ষেত্রে আমরা যখন কনজারভেটিভ ট্রিটমেন্ট করি, আমাদের প্রথম টার্গেটই হলো আগে যে ওভারল্যাপিং হয়ে পা শর্ট হয়ে গেছে সেটাকে কারেকশন করা। এখন সেটাকে কিভাবে কারেকশন করা যায়? সেটা হচ্ছে আমরা পায়ের মধ্যে টানা দেই, সেটাকে বলা হয় ট্র্যাকশন। দেখুন, আমি আপনাদেরকে আবার বলছি, ট্র্যাকশন সম্পর্কে আপনাকে জানতেই হবে। ফিমার ভেঙে এইভাবে হয়ে গেছে, আমরা হাঁটুর নিচে, কোথায়? হাঁটুর নিচে টিবিয়ার উপরের অংশে আমরা রড ঢুকাইয়া, এক ধরনের রড আছে সেটাকে আমরা বলি স্টিনম্যান পিন। আপনারা নামটা শুধু মনে রাখুন, সেটার নাম হলো স্টেইনম্যান পিন। এই স্টেইনম্যান পিন দ্বারা আমরা টানা দেই। কোথায় দেই? আমরা আবারও বলছি, হাঁটুর নিচে এবং টিবিয়ার উপরের অংশে। কোথায় দেই সেটা আমি আপনাদেরকে বলবো। ট্রিবিয়াল টিউবারসিটির কতটুকু অংশে দূরে সেটাও আমি বলবো। ওইখানে আমরা কি করি? প্রথমে স্টেইনম্যান পিন ঢুকায় তারপরে টানা দেই। তো যেহেতু বোনসের ভিতর দিয়ে আমরা রড ঢুকিয়ে টানা দিচ্ছি, এটার নাম হলো স্কেলিটাল ট্র্যাকশন। এটার নাম কি? স্কেলিটাল ট্র্যাকশন। এখন দেখুন, স্কেলিটাল ট্র্যাকশন, আরেকটা ট্র্যাকশন আছে সারফেস ট্র্যাকশন, এটা আমি লেকচারের শেষ অংশে বলবো। ফিমার ভাঙলে সাধারণত আমরা স্কেলিটাল ট্র্যাকশন দিই। এই হাঁটুর নিচে যদি আপনি রড ঢুকায় টানা দেন, কী করে? আমরা পায়ের মধ্যে ওজন ঝুলায় রাখি আপ টু 10% অফ দ্য বডি ওয়েট। বাচ্চার ওজন যদি 50 কেজি হয় তাহলে 10% আপনার আসবে 5 কেজি। আচ্ছা, 5 কেজি পর্যন্ত ওজন দিতে পারবেন। তাহলে দেখুন, আপনি যদি টানা দিয়ে রাখেন তাহলে কিন্তু এটা যদি নিচ থেকে টানা দেওয়া থাকে তাহলে কিন্তু হাতটা আস্তে আস্তে আপনার আগের অবস্থায় চলে আসবে যতটুকু সম্ভব।
আস্তে আস্তে কী করবে, আপনার হাড়টা নেবে, তার যে শর্টেনিং অফ লিম্ব ছিল এটা অনেকটাই কারেকশন হয়ে যাবে। তাহলে আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্ট ক্ষেত্রে প্রথমে হলো বাচ্চাদের কী করতে হবে, ট্র্যাকশন দিতে হবে। কী ট্র্যাকশন দিতে হবে? স্কেলিটাল ট্র্যাকশন দিতে হবে। কোথায় দেয় আমি আপনাদেরকে বলছি। ইন কেস অফ চিলড্রেন 5 centimeter below and 2.5 centimeter behind from the tibial tuberosity, আমাদের যে টিবিয়াল টিউবারসিটি আছে তার 5 সেন্টিমিটার নিচে এবং 2.5 সেন্টিমিটার পিছনের দিক দিয়ে আমরা এটা ঢুকাবো, যাতে বোনসের মাঝখান দিয়ে যায়। তাহলে আবার আমি শব্দটা বলছি, স্কেলিটাল ট্র্যাকশন কোথায় দেওয়া হয়? 5 centimeter below and 2.5 centimeter behind from the tibial tuberosity in case of children. In case of adult, আমরা অনেক ক্ষেত্রে অ্যাডাল্টও টানা দেই, শুধু শুনে রাখুন এটুকু। অ্যাডাল্টের ক্ষেত্রে হবে 2.5 সেন্টিমিটার বিলো অ্যান্ড 2.5 সেন্টিমিটার বিহাইন্ড ফ্রম দ্য টিবিয়াল টিউবারসিটি। দেখেন দুইটা জিনিসে কিন্তু পার্থক্য আছে। অ্যাডাল্ট আমি বললাম 2.5 সেন্টিমিটার বিলো অ্যান্ড 2.5 সেন্টিমিটার বিহাইন্ড ফ্রম দ্য টিবিয়াল টিউবারসিটি। আর বাচ্চাদের ক্ষেত্রে আমি বললাম 5 সেন্টিমিটার বিলো অ্যান্ড 2.5 সেন্টিমিটার বিহাইন্ড ফ্রম দ্য টিবিয়াল টিউবারসিটি। কেন? বাচ্চাদের ক্ষেত্রে আমরা 5 সেন্টিমিটার নিচে দেই, বড়দের চেয়ে আরও 2.5 সেন্টিমিটার বেশি নিচে দেয়। কেন? কারণ বাচ্চাদের টিবিয়াল টিউবারসিটির এখানে আমাদের গ্রোথ প্লেট থাকে, কাছাকাছি হলে তার যদি গ্রোথ প্লেট ইনজুরি হয়ে যায় তাহলে তার ওই পায়ের গ্রোথ ঠিকমতো হবে না। এই গ্রোথ যাতে হ্যাম্পার না হয় এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে 5 সেন্টিমিটার বিলো দেওয়া হয় সেফটির জন্য। আপনাদের পরীক্ষায় এই জিনিস বাচ্চাদের ক্ষেত্রে কেন আমরা 5 সেন্টিমিটার নিচে দেয়। এখন কোন দিক থেকে কোন দিকে দিবেন? ল্যাটারাল টু মিডিয়াল না মিডিয়াল টু ল্যাটারাল? ট্র্যাকশন কোন দিক থেকে কোন দিকে দেওয়া হয়? এটা দেওয়া হয় অলওয়েজ ফ্রম ল্যাটারাল টু মিডিয়াল। কেন দেওয়া হয় সেটাও আপনাদেরকে আমি বলছি। এই ট্র্যাকশন কেন দেওয়া হয়? কারণ আমরা জানি যে নেক অফ দ্য ফিবুলার এখান থেকে আমাদের ক্রস করে যায় কমন প্যারোনিয়াল নার্ভ, এটা ল্যাটারাল সাইডে থাকে কমন প্যারোনিয়াল নার্ভ। তা আপনি যদি মিডিয়াল সাইড থেকে দেন ব্লাইন্ডলি, তাহলে ল্যাটারাল সাইড দিয়ে যখন এটা বেরোবে তখন কমন প্যারোনিয়াল নার্ভ আপনার টুইস্ট হয়ে যেতে পারে, পেঁচাই যেতে পারে, আপনার স্টিনমেন্ট পিনের সাথে এটা পেঁচাই যেতে পারে, তখন এই নার্ভ ইঞ্জুরি হবে, রোগীর ফুড ড্রপ হবে। এই জন্য আমরা প্রথমে ল্যাটারাল সাইড থেকে দেবো যাতে এই নার্ভটা ইঞ্জুরি না হয়। আপনারা শুধু এটুকু বললে হবে, টু সেভ দ্য কমন প্যারোনিয়াল নার্ভ এনাফ ফ্রম ল্যাটারাল টু মিডিয়াল। অলওয়েজ ট্র্যাকশনটা দেওয়া হবে কোথা থেকে? ল্যাটারাল সাইড থেকে মিডিয়াল সাইডে। তাহলে দেখুন আমরা টানা দিয়ে রাখলাম, কি টানা? স্কেলিটাল ট্র্যাকশন। এটাকে অনেকে আরও বলতে পারেন, যেহেতু টিবিয়ার উপরের অংশে দেয়, আপার টিবিয়াল স্কেলিটাল ট্র্যাকশন বলা হয়। তাহলে ওজন ঝুলায় রাখলাম, তাহলে হাড়টা কী হবে? আস্তে আস্তে আবার আগের অবস্থায় চলে আসবে। আমরা ইউজুয়ালি কতদিন ট্র্যাকশন রাখি? 21 দিন। আপনারা বলবেন 3 সপ্তাহ। এখন দেখুন, তাহলে এই টানা দেওয়ার ফলে এই হাড়টা কিন্তু নেমে আসলো। এখন 21 দিন পরে আমরা প্লাস্টার করে দেব। প্লাস্টারের নামটা আমি পরে বলছি। দেখুন আপনাদের কাছে কোশ্চেন আসতে পারে, যখন টানা খুলবো তখন কি আবার এটা উপরে চলে যাবে? না, এটা আর উপরে যেতে পারবে না। কেন পারবে না? এটা একটা শব্দ বলা হয়, সেটা নাম হচ্ছে স্টিকি। আপনি যখন টানা দিয়ে রাখবেন তখন এটা যে নিচে আসবে আবার উপরে যেতে পারবে না, এই জিনিসটাকে বলা হয় স্টিকি। এখন স্টিকি জিনিসটা কি? স্টিকি জিনিসটা দেখুন, ভাঙাটা কিন্তু আছে, ডিফর্মেবল বাট নট ডিসপ্লেসেবল। এটা ডিফর্ম হবে কিন্তু এটা ডিসপ্লেস হতে পারবে না। এই জিনিসটার নামই হলো স্টিকি। এই জিনিসটার নাম হলো স্টিকি। তাহলে আপনি যখন 21 দিন টানা দিয়ে রাখবেন, এই হাড়টা নেমে আসবে এবং একটা সময় এটা স্টিকি হয়ে যাবে। তাহলে স্টিকি ডেফিনেশন কি? ডিফর্মেবল, এটা নড়বে ভাঙাটা, বাট নট ডিসপ্লেসেবল, এটা আর ডিসপ্লেস হতে পারবে না। তাহলে আপনার মোটামুটি পাটার লেন্থ আবার ঠিক হয়ে গেছে। এটা যে ওভারল্যাপিং হয়েছিল এটা আবার আস্তে আস্তে নেমে আসছে।
তখন আমি বাচ্চাদের প্লাস্টার করে দেব। প্লাস্টারে শুধু আপনারা নামটা মনে রাখুন, হিপ স্পাইকা, HIP, হিপ SPICA, স্পাইকা। প্লাস্টারের নাম হলো হিপ স্পাইকা। এটা আমরা আপনাদের জানা দরকার নেই, তবু বলে রাখি, অ্যাবডোমেন থেকে শুরু করে আমরা 2 পা পুরাটাই প্লাস্টার করে দিই। এটার নাম হলো হিপ স্পাইকা। এটা আন্ডার গ্রাজুয়েট, নট নেসেসারি, শুধু নামটা বলতে পারলেই হবে। তাহলে দেখুন বাচ্চাদের ক্ষেত্রে ফিমারের ট্রিটমেন্ট কি, শেপ ফিমার ফ্র্যাকচারের চিকিৎসা কি? চিকিৎসা হলো কনজারভেটিভ। তাহলে আপনার কাছে আসলে প্রথমে ম্যানেজমেন্ট হলো ম্যানেজমেন্ট অফ শক ইফ প্রেজেন্ট, এটা আমি আগেই বলছি। তারপরে বাচ্চাদের হলো নন অপারেটিভ, মানে কনজারভেটিভ ট্রিটমেন্ট। প্রথমে কি করবেন, আমরা ট্র্যাকশন দিব। কি ট্র্যাকশন? পুরো নামটা বললে আপার টিবিয়াল স্কেলিটাল ট্র্যাকশন। কতদিন দিব? 21 দিন দিব। দেন হিপ স্পাইকা। তাহলে চিকিৎসাটা হবে আপার টিবিয়াল স্কেলিটাল ট্র্যাকশন ফলোড বাই হিপ স্পাইকা। প্রথমে আমরা স্কেলিটাল ট্র্যাকশন দিব, তারপর হিপ স্পাইকা দেবো। চিকিৎসা এখানেই শেষ। 2 বছরের ছোট বাচ্চা হলে আমরা স্কেলিটাল ট্র্যাকশন দিই না, একটা টার্ম আছে, সেটা হচ্ছে গ্যালোস ট্র্যাকশন। কি ট্র্যাকশন দিই? গ্যালোস ট্র্যাকশন। আপনার নামটা শুনে রাখুন, জানা দরকার নেই। বিলো 2 ইয়ার চিলড্রেন হলে আমরা দিই গ্যালোস ট্র্যাকশন। এখন স্কেলিটাল ট্র্যাকশন ছাড়া আর কোনো ট্র্যাকশন দেওয়া যায় কিনা? হ্যাঁ, দেওয়া যায়। সারফেস ট্র্যাকশনও দেওয়া যায়। তবে সারফেস ট্র্যাকশনে আপনি স্কেলিটাল ট্র্যাকশনের সমান ওয়েট দিতে পারবেন না। স্কেলিটাল ট্র্যাকশনে আমরা আপ টু 10% বডি ওয়েট পর্যন্ত ওয়েট দিতে পারি, আর সারফেস ট্র্যাকশনে আমরা 5 to 7% বডি ওয়েটের ওজন দিতে পারি। তাহলে একজন 50 কেজি হলে, যেখানে আমরা স্কেলিটাল ট্র্যাকশনে, বা 100 কেজি হলে আমরা স্কেলিটাল ট্র্যাকশনে দিতে পারবো 10 কেজি ওজন, সেখানে কিন্তু আপনি সারফেস ট্র্যাকশনে সর্বোচ্চ 5 থেকে 7 কেজি দিতে পারবেন। সারফেস ট্র্যাকশনটা কি আমি একটু বলে রাখি। যেমন স্কেলিটাল ট্র্যাকশনে আমরা হাড়ের ভিতর দিয়ে রড দিয়ে টানা দেই, সারফেস ট্র্যাকশনে জাস্ট আমরা পায়ের উপরে কাপড় পেঁচিয়ে ওটার সাথে আমরা ওয়্যার ঝুলাই রাখি। এটা ডিভাইস পাওয়া যায়, আপনাদের জানাটা খুব জরুরি না। তাহলে সংক্ষেপে আমি ফ্র্যাকচার শেপড অফ ফিমার পুরোটা আবার বলছি, আপনারা শুনুন। এখন যেটা আমি বলতে ভুলে গেছিলাম, হিপ স্পাইকা কতদিন রাখবেন প্লাস্টার করার পরে? 6 সপ্তাহ, সাধারণত 6 সপ্তাহ। তারপরে বাচ্চা ঠিক হয়ে যাবে, পা ঠিক হয়ে যাবে। আর লিম যদি 2 সেন্টিমিটার পর্যন্ত ছোটও থাকে, এটা ভবিষ্যতে আস্তে আস্তে বাচ্চার গ্রোথের সাথে সাথে কারেকশন হয়ে যাবে। এই জন্য কাউন্সিলিং খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, ফ্র্যাকচার শেপড অফ ফিমার, আবার আমি বলছি, ক্লিনিক্যাল ফিচার কি থাকবে? হিস্ট্রি অফ ট্রমা থাকবে, পেইন থাকবে, সুইলিং থাকবে, টেন্ডার থাকবে, ডিফর্মিটি থাকবে, শর্টেনিং অফ দ্য লিম থাকবে, কারণ বোনসটা ওভারল্যাপিং হয়ে যাবে। শর্টেনিং অফ দ্য লিম থাকবে, এই যে দেখুন এরকম ওভারল্যাপিং হয়ে যায়। দেখুন, এই জন্য লিম কী হয়ে যাবে? শর্ট হয়ে যাবে, এবং এক্সটার্নাল রোটেশন থাকবে। আর লাস্টে আপনারা বলবেন, পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ফিচার অফ শক। শক নিয়েও রুগী আসতে পারে। চিকিৎসা কি? প্রথম চিকিৎসা হলো ম্যানেজমেন্ট অফ শক ইফ প্রেজেন্ট। ম্যানেজমেন্ট অফ শক ইফ প্রেজেন্ট। শকের ম্যানেজমেন্ট কি? আইভি ফ্লুইড, ব্লাড গ্রুপিং অ্যান্ড ক্রস ম্যাচিং, ব্লাড ট্রান্সফিউশন ইফ নিডেড। এরপরে আমরা স্পেসিফিক ট্রিটমেন্ট। স্পেসিফিক ট্রিটমেন্ট অ্যাডাল্টের ক্ষেত্রে অপারেটিভ, বাচ্চাদের ক্ষেত্রে নন অপারেটিভ। দুটো ভাগ করে ফেলবেন, অ্যাডাল্টের ক্ষেত্রে অপারেটিভ, বাচ্চাদের ক্ষেত্রে নন অপারেটিভ। তাহলে অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা কি করব? যেহেতু অপারেশন করব, চিকিৎসার নাম হলো ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন। অপারেশনের নাম কি? ওপেন রিডাকশন, মানে অপারেশন করে বোনসটাকে রিডাকশন করব, অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন। কী দ্বারা ফিক্সড করে আবারও দেখাচ্ছি আমি। দেখুন, এটা হলো প্লেট স্ক্রু। অথবা আমরা ফিক্স করতে পারি, দেখুন
এটা একটা প্লেট স্ক্রু, অথবা আমরা ফিক্স করতে পারি। দেখুন এই ছবিটা, যদিও ছবিটা খুব অস্পষ্ট, মেডুলার ভিতরে আমরা নেল দিতে পারি এবং সেটাকে স্ক্রু দ্বারা লক করে দিতে পারি। এটা না বলে ইন্ট্রামেডুলারি ইন্টারলকিং নেল, অথবা স্ক্রু না দিয়ে সরাসরি নেল দিতে পারি, সেটার নাম হবে ইন্ট্রামেডুলারি নেল। তাহলে বড়দের ক্ষেত্রে চিকিৎসা কি? ওপেন ডিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন উইথ প্লেট স্ক্রু অর ইন্ট্রামেডুলারি ইন্টারলকিং নেল অর অনলি ইন্ট্রামেডুলারি নেল। বাচ্চাদের ক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্ট, কী চিকিৎসা দেব? স্পেসিফিক ট্রিটমেন্ট যেটা, প্রথমে বাচ্চার যেহেতু পা ছোটো হয়ে যাবে, ফিমার ভাঙার সাথে সাথে আমরা টানা দিয়ে এটাকে ঠিক করব। সেই টানাটার নাম কি? স্কেলিটাল ট্র্যাকশন। আমরা সারফেস ট্র্যাকশনও দিতে পারি। কতদিন ট্র্যাকশন দিয়ে রাখবো? 21 দিন দিয়ে রাখবো। দেওয়ার পরে এটা কারেকশন হয়ে আসবে, তারপরে আমরা প্লাস্টার করে দেব। তাহলে প্রথমে কী করবো বাচ্চাদের ক্ষেত্রে? স্কেলিটাল অর সারফেস ট্র্যাকশন ফলোড বাই হিপ স্পেকার। প্লাস্টারটার নাম কি? হিপ স্পেকার। ট্র্যাকশন রাখবো 3 সপ্তাহ সর্বোচ্চ, এবং হিপ স্পেকার রাখবো আমরা 6 সপ্তাহ। এখানে কতগুলো গুরুত্ব জিনিস, চিকিৎসা শেষ। আমি ট্র্যাকশন সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলছি, আবার বলছি, এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমরা ফিমার ভাঙাতে যে ট্র্যাকশন দিই, ট্র্যাকশন কোথায় দিই? ট্র্যাকশন কিন্তু ফিমারে দেওয়া হয় না, অলওয়েজ মনে রাখবেন, টিবিয়াতে দেওয়া হয়। টিবিয়াতে রড ঢুকে তারপর পায়ে টানা দিয়ে রাখা হয়। টিবিয়ার কোন অংশে? উপরের অংশ। এই জন্য এটার নাম হলো আপার টিবিয়াল স্কেলিটাল ট্র্যাকশন। আপার টিবিয়াল স্কেলিটাল ট্র্যাকশন। বড়দের ক্ষেত্রে আমরা এবং ছোটদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে, দুইটা ক্ষেত্রে একটু পার্থক্য আছে ট্র্যাকশনটা, আমি বলছি। বড়দের ক্ষেত্রে দেওয়া হয় 2.5 সেন্টিমিটার বিলো অ্যান্ড 2.5 সেন্টিমিটার বিহাইন্ড দ্য টিবিয়াল টিউবারসিটি, মানে 2.5 সেন্টিমিটার নিচে এবং 2.5 সেন্টিমিটার পিছনে। আর বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হয় 5 সেন্টিমিটার বিলো অ্যান্ড 2.5 সেন্টিমিটার বিহাইন্ড ফ্রম দ্য টিবিয়াল টিউবারসিটি। কেন? টু সেভ দ্য গ্রোথ প্লেট। বাচ্চাদের ক্ষেত্রে গ্রোথ প্লেটে যাতে ইঞ্জুরি না হয়, জন্য একটু নিচের দিকে আমরা দিই। এবং ট্র্যাকশনটা কোন দিক থেকে কোন দিকে দেওয়া হয়? ফ্রম ল্যাটারাল টু মিডিয়াল। কেন? টু সেভ দ্য কমন প্যারোনিয়াল নার্ভ। আপনারা এটুকু জানলে হবে, ডিটেলস আমি বলেছি। টু সেভ দ্য কমন প্যারোনিয়াল নার্ভ। আর মিডিয়াল থেকে দিতে গেলে আপনার কমনিয়ার প্যারোনিয়াল নার্ভ পেঁচিয়ে যেতে পারে। কী দ্বারা দেওয়া হয় ট্র্যাকশনটা? ওইটা একটা আমরা পিন ঢুকে তারপরে আমরা ওয়ার ঝুলে দিই। পিনটার নাম হলো স্টিনমেন পিন, STEIN, সম্ভবত দেখে নেবেন। স্টিনমেন পিন, MN। স্টিনমেন পিন দ্বারা আমরা এই ট্র্যাকশনটা দিই। স্পেলিংটা আপনারা দেখে নেবেন। তারপর তাহলে চিকিৎসা আপনাদের কমপ্লিট। চিকিৎসাটা আবারও বলছি, প্রথমে হলো ম্যানেজমেন্ট অফ শক ইফ প্রেজেন্ট। শকের ম্যানেজমেন্টকে IV ফ্লুইড, ব্লাড গ্রুপিং অ্যান্ড ক্রস ম্যাচিং, ব্লাড ট্রান্সফিউশন ইফ নিডেড। বড়দের ক্ষেত্রে অপারেশন, ছোটদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে নন অপারেটিভ। বড়দের ক্ষেত্রে অপারেশনের নাম কি? ওপেন ডিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন, প্লেট স্ক্রু or intermedullary interlocking nail or only intermedullary nail। বাচ্চাদের ক্ষেত্রে নন অপারেটিভ। স্কেলিটাল অর সারফেস ট্র্যাকশন, তবে ইউজুয়ালি স্কেলিটাল ট্র্যাকশন দেওয়া হয় সেপ্ট ফিমার ভেঙে গেলে, ফলোড বাই হিপ স্পেকার। এই ট্র্যাকশন আমরা কতদিন রাখবো? আপনারা দুটোই বলবেন, স্কেলিটাল অথবা সারফেস ট্র্যাকশন। ট্র্যাকশন রাখবো আমরা 21 দিন, তারপরে আমরা স্পেকার দিব। এটার নাম হল হিপ স্পেকার। হিপ স্পেকার রাখি ইউজুয়ালি 6 সপ্তাহ। তারপরে বলছি আমি বাচ্চাদের কত সেন্টিমিটার শর্টেনিং অ্যাকসেপ্টেবল? আপ টু 2 সেন্টিমিটার পর্যন্ত। এটা আপনারা মনে রাখবেন, এটা কারেকশন হয়ে যায়। আরেকটা শব্দ বলছি, ট্র্যাকশন দেওয়ার পরে যে হাতটা কারেকশন হয়, এটাকে আবার চলে যাবে কিনা এটা যায় না। এই শব্দটার নাম বলা হয় স্টিকি। এটাকে কি বলা হয়? এটা যা যাইতে পারতেছেন এটাকে বলা স্টিকি। হোয়াট ইজ স্টিকি? স্টিকি মিনস ডিফর্মেবল বাট নট ডিসপ্লেসেবল। এটা নড়বে ভাঙাটা, কিন্তু এটা ডিসপ্লেস হইতে পারবে না।
আমি আশা করি ফ্র্যাকচার শেপ্ট অফ ফিমার আপনাদের জন্য এনাফ। যতটুকু পড়াইছি যতটুকু আপনারা যদি এইটুকু মনে রাখতে পারেন আন্ডার গ্র্যাজুয়েটে, তাহলে আপনাদের জন্য এনাফ। ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, যেই জিনিসটা ভুল করা যাবে না ফ্র্যাকচার শেপ্ট অফ ফিমারের ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনাকে বলতেই হবে যে প্রথমেই ম্যানেজমেন্ট অফ শক ইফ প্রেজেন্ট, এটা যাতে ভুল না হয়। দুইটা ফ্র্যাকচারে আমি বলেছি আপনাদের পেশেন্ট শকে যেতে পারে, একটা ফিমার ফ্র্যাকচার আর একটা পেলভিক ফ্র্যাকচার। আগামী লেকচারে আমরা ওপেন ফ্র্যাকচার পড়াবো, যেটা অনেক স্টুডেন্টের কাছেই কঠিন মনে হয়। আমি আশা করি সবাই থাকবেন। আগামী দিন আমরা ওপেন ফ্র্যাকচার এবং ফ্র্যাকচার ইন চিলড্রেন, বাচ্চাদের কী কী ফ্র্যাকচার হয় এগুলো পড়াবো। আর আজকে নেটটা কিছুটা সমস্যা করেছে, এই জন্য দুঃখিত। আর পরে আমি পুরো লেকচারটি আবার রিপিট করে